কাভো ভের্দে কি এবারের বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স? বেলজিয়ামের বিপক্ষে ইরানের 0-0 ড্র, এটা কি জয়ের সমান ইরানের জন্য? আবার মিশর নিউজিল্যান্ডের সঙ্গে 3-1 জয়লাভ করেছে, দুর্দান্ত ম্যাচ ছিল সেটা। স্পেন কি তাদের চিরচেনা রূপে ফিরেছে, নাকি সৌদি আরবের দুর্বলতাই তাদের স্কোর লাইনটাকে এত বড় করে তুলেছে? আজকে রাত 11টায় শুরু হবে আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার ম্যাচ। প্রিয় দর্শক, এই প্রথমবারের মতো আমি জীবনে আর্জেন্টিনার জার্সি পরে পড়েছি প্রথমবারের মতো। সবাইকে ওয়েলকাম করছি টিভিএস ম্যাচ অ্যানাটমিতে। সঙ্গে আছি মো, আমার সঙ্গে রয়েছেন আর্জেন্টিনার একজন ডাইহার্ট ফ্যান, যিনি ফর্মার ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম, আমাদের অসম্ভব ভালোবাসার মামুনুল ইসলাম। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার বলুন যে আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে, কারণ হচ্ছে ইয়েলো থেকে আপনি চেঞ্জ হয়েছেন তো, আকাশ সে আর হলো হোয়াইটের একটা মিশ্রণের জার্সি পরেছেন। আপনি এই দলকে সাপোর্ট করেন, এটাই আপনার জন্য বেটার হবে। অন্তরের ভেতরে ব্রাজিল আছে, উপরে আর্জেন্টিনা, কোনো অসুবিধা নেই। আমরা ম্যাচে ঢুকে যাই, শুরু করব স্পেন দিয়ে। স্পেন এবং অন্যদিকে সৌদি আরব 4-0 গোলে জয়। যে কথাটি আমি ইন্ট্রোডাকশনে বলছিলাম যে তারা কি তাদের চিরচেনা রূপে ফিরেছে, নাকি এখানে সৌদি আরবের দুর্বলতাই তাদের স্কোর লাইনটাকে অনেক বড় করে তুলেছে? না দেখেন, স্পেন যে ধরনের ফুটবল খেলেছে, আপনাকে ফার্স্ট ম্যাচ বলেন, ফার্স্ট ম্যাচ তারা শুধু গোলটা করতে পারে নাই, বাকি সব কিছু করেছে। আপনি যদি সৌদির এগেনস্টে বলেন, তারা সেম ফুটবলই খেলেছে, বাট একটু তারা প্রেশারে ছিল, বিকজ অফ এই ম্যাচটা তাদের উইন করতে হবে। এবং তাদের সবচেয়ে ভালো সাইড হলো তারা ফার্স্ট মিনিটে গোল করেছে। ইয়ামালের ফার্স্ট গোল এবং ফার্স্ট মিনিটে, এটাই আমি মনে করি যে স্পেনের জন্য একটা গুড মুভমেন্ট টাইম। কারণ যদি গোল না হয়, সময় যদি যাই, তাহলে আপনাকে প্রবলেমে পড়তে হতো লাস্ট ম্যাচের মতো। বাট লাস্ট ম্যাচের মতো প্রবলেমে পড়তে হয় না। বাট তারা যেভাবে অ্যাটেন গোলকিপার সেভ, ডিফেন্স সেভ, মিস, তাদের স্ট্রাইকার মিস যে 2 গোল করেছে, যে স্ট্রাইকার তারও মিস, সব কিছু মিলে আমি বলবো যে স্পেনের রূপে ম্যাচটা খেলেছে। সৌদির মতো করে শেষ করেছে। এখানে আসলে সৌদির দুর্বলতার কিছু নয়, আপনাকে বুঝতে হবে স্পেন টিমের অ্যাটাকিং লাইন, তাদের যে মানে ওয়ান অফ দ্য বেস্ট টিম তারা এই ম্যাচে নামিয়েছে। তারা আসলে তাদেরটা প্রমাণ করেছে যে না, তারা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলার জন্য বা সেমিফাইনাল খেলার জন্য তারা এই ওয়ার্ল্ড কাপে এসেছেন। ওকে, যদি আমি একটু মিকেল ওয়ারিসাবালের কথায় যাই, যে তিনি 2টো গোল করেছেন, তার মানে স্পেনের যে নাম্বার 9 যে প্রবলেমটা ছিল, সেটা কি সমাধান হয়েছে বলে মনে হয়? স্টিল নাও সমাধান হয় না, কারণ সে মিসও করেছে অনেকগুলি। তার ফিনিশিং 2টা ভালো ছিল, বাট আমি মনে করি যে তার মিস ছিল অনেক। বাট অ্যাজ এ নাম্বার 9 আরও সলিড হওয়া উচিত, কারণ আপনি সৌদির সঙ্গে অনেক অপশন ক্রিয়েট করেছেন, বাট অন্য টিম আপনাকে ওই অপশনটা নাও দিতে পারে। রাইট। অন্যদিকে লুইস দে লা ফুয়েন্তের যে কৌশলগত পরিবর্তন, সেটা কতটুকু ম্যাচের জন্য কার্যকর ছিল? দেখেন, ফার্স্ট ম্যাচ তারা ওইভাবে সিরিয়াসলি না, ফার্স্ট ম্যাচ তারা তাদের প্লেয়ারকে রেস্ট দিয়ে, ইয়ামালকে দেখেন সেকেন্ড হাফে তারা রেস্ট দিয়েছে, একদম তাও শেষের দিকে নামিয়েছিল না ফার্স্ট ম্যাচে। আর সেকেন্ড ম্যাচে দেখেন তাকে হাফ টাইমে চেঞ্জ করে তাকে রেস্ট দিয়েছে। নিশ্চয় সে ফিট না, তার ইনজুরিতে কিছু প্রবলেম আছে, তাকে ম্যাচ খেলিয়ে তাকে 100% ফিট করার জন্য। যখন ফার্স্ট ম্যাচটা ছিল, ফার্স্ট ম্যাচটা এমন একটা টিমের সঙ্গে ছিল, তারা জানতো তাদের ডিস্টেন্সটা কি, এবং তারা তাদের বেস্ট 11টা দিল না। তারা তাদের একটা বেস্ট 11-এ 2-3 জন চেঞ্জ করে প্লেয়ার নামিয়েছিল। বাট মেনলি হয়েছে কি, যে জিনিসটা স্পেনের স্ট্রেংথ 2 উইঙ্গার, ওই 2 উইঙ্গারটা ফল্ট করছে ওই ম্যাচে। বাট এই ম্যাচে দেখেন তারা ফল্ট করে নাই। ওই ম্যাচে কাভো ভের্দের গোলকিপার সেভের কারণে কিন্তু তারা দাঁড়িয়েছিল, নাইলে ম্যাচের রেজাল্ট 3-0 4-0 হইতো। একেবারেই তাই। একটা ব্যাপার এখানে বলার আছে, যেহেতু একটা বড় ব্যবধানে জয় 4-0, এটা স্পেনের জন্য কতটুকু কার্যকর হবে? ইটস এ গুড সাইড। আমি বললাম না, তারা তাদের প্লেইং স্টাইল থেকে সরে নাই। তারা তাদের যে মানে অ্যাজ এ টিম যদি বলেন, পুরো ওয়ার্ল্ড কাপে উইথ বলে পাসিং ফুটবলের উপর ভিত্তি করে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে এসেছে। লাস্টবারও 2010-এ তারা চ্যাম্পিয়ন হয়েছে এই স্টাইলে ফুটবল খেলে, একদম পাসিং ফুটবলের উপর নির্ভর করে। আমি মনে করি যে তাদের একটা জিনিস, যে মানে তাদের সেকেন্ড ম্যাচটা স্টার্টিং ভালো, 4-0 জিতেছে। ফার্স্ট ম্যাচ তারা ভুলে গেছে, এবং তারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার রেসে আছে। কারণ ওই জায়গায় মেক্সিকো উরুগুয়ে ড্র করেছে 2-2 গোলে। তাহলে তারা তাদের গুড শেপে আছে। আমি মনে করি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ করতে পারবে এই গ্রুপে। হোপসো। 3 গোলের পর আমার যেটা মনে হচ্ছিল যে স্পেন বোধহয় খেলার গতি একটু কমিয়ে দিয়েছে।
আপনি কি বলবেন? না না, আসলে তাদের গতি সেম ছিল, মানে আপনার প্লেয়ার চেঞ্জের কারণে আপনার উইদাউট বলের মুভমেন্টগুলি কমে গেছে। উইদাউট বলের মুভমেন্টগুলি যদি না কমতো, দেখেন এক হলো দুই ধরনের তারা অ্যাটাক মানে ফিলোসফি ফুটবল ইউজ করে, একটা হলো ফাস্ট বল মুভ করা, সেকেন্ড হলো উইঙ্গারগুলি একটা গ্যাপে রান করা। ওই জায়গাগুলিতে কমে গেছে। যখন ইয়ামেলে চেঞ্জ হয়েছে, আস্তে আস্তে এক একজন দুজন যখন চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু উইদাউট বলে মুভটা কমে গেছে। মুভটা কমে যাওয়াতে আপনাকে মনে হচ্ছে যে না, একটু প্রেশারটা মনে কমিয়ে দিয়েছে। বা আবার সৌদি আরব জানি গোল রিসিভ না করতে পারে, ওই জায়গাটুকুতে তারা আরও বেশি সিরিয়াসে আরও বিহাইন্ড দ্য ডিফেন্ড শুরু করেছে, ডিপ ডিফেন্ডিং আরও ভালোভাবে স্টার্ট করেছে। দেশে আপনার মনে হচ্ছে স্পেসগুলি পাওয়া যায় না, বা স্পেসগুলির জন্য তারা ওয়েট করতেছিল, এই কারণে স্লো মনে হয়েছে আপনার কাছে। না, ওরা 90 মিনিট সেম এভারেজে সেম স্টাইলে স্পেন ফুটবল খেলেছে। ওকে, আমি বেলজিয়াম ইরানের ম্যাচে ফিরে আসি। ইরানের পারফরমেন্স মানে আমি হাইলাইটস দেখছিলাম, ম্যাচটা দেখা হয়নি। কি দারুণ, মানে ইরানের মতো একটা টিম, এশিয়ার টিম, এবং বেলজিয়াম ছিল প্রতিপক্ষ। বেলজিয়াম ছিল হট ফেভারিট এই ম্যাচের। সবাই বলছিল যে নিঃসন্দেহে বেলজিয়াম ইরানের সঙ্গে জিতে যাবে, এটা হওয়াটাই স্বাভাবিক। এটা হেড টু হেড বলে, মানে ওয়ার্ল্ড ফুটবল আপনার র্যাঙ্কিং আদার্স, মানে আগের ম্যাচ অ্যানালাইসিস থেকে শুরু করে সব কিছু মিলে ইরানের থেকে বেলজিয়াম অনেক দূর এগিয়ে। রাইট, সেখানে 0-0 গোলে ড্র করেছে তারা। বেলজিয়ামের যে একটা লাল কার্ড, সেটা বেলজিয়ামকে কতটুকু পিছিয়ে দিয়েছে? লাল কার্ডটাই তো বেলজিয়ামকে অনেক দূর পিছিয়ে দিয়েছে। কারণ দেখেন, ইরান যখন ফুটবল স্টার্ট করে ফার্স্ট হাফ থেকে, তখন একদম ফুল ডিফেন্ডিং। আপনি দেখেন, সবচেয়ে কষ্টের কাজ কি জানেন? আপনি বল উইন করার পর 2-3 টাচ করতে পারছেন না। এটা হলো আপনার সবচেয়ে ডেঞ্জার জায়গাটা। কারণ আপনি বল উইন করছেন বেলজিয়াম থেকে, বাট আপনি সঙ্গে সঙ্গে বলটা মিস পাস করছেন, বা পাচ্ছেন, ক্লিয়ার করছেন, ওইটা কার কাছে যাচ্ছে? বেলজিয়ামের ডিফেন্ডারের কাছে। আবার এগেইন প্রেশার, এই যে 45 মিনিটস এই প্রেশারটা ধরে রাখা, গোলকিপারের দুর্দান্ত কিছু সেভের কারণে ম্যাচটা আসলে আমি বলবো যে ড্র হয়েছে। গোলকিপার ওয়ান অফ দ্য, আই থিঙ্ক বেস্ট প্লেয়ার গোলকিপারকে দেওয়া উচিত, কারণ সে অনেক দুর্দান্ত 4-5টা ওপেন বল সেভ করেছে। এবং ম্যাচের মধ্যে আপনি যেটা বললেন, বেলজিয়াম রেড কার্ড খাওয়ার পর বেলজিয়াম একটু প্রেশারে পড়ে গেছে, কারণ ওরা অ্যাটাকে আসতো, তখন অল আউট ফুটবল খেলতে পারছিল না। তখন ইরান কিছুটা অ্যাটাকিং মুডে ছিল, অ্যাটাকিংয়ে প্রেশার করতেছিল। বাট অ্যাটাকিংয়ে প্রেশার করলো, তাদের একটা জিনিস ভালো ছিল, ট্রানজিশনে তারা খুব তাড়াতাড়ি 5-6 জন ডিফেন্ড করতেছিল, যেটা বেলজিয়ামের প্লেয়ারের থেকে সংখ্যা ইরানের প্লেয়ার বেশি ছিল এই ট্রানজিশন, ডিফেন্ডিং ট্রানজিশনে। আমি মানে একটা সুযোগ ছিল ইরানের জয়লাভ করার, কারণ 10 জন হওয়ার পর বেলজিয়াম কি আরেকটু আক্রমণাত্মক হয়ে আরেকটু প্রেশার ক্রিয়েট করলে ম্যাচটা জিততে পারতো। তখন 10 জনের এগেনস্টে যখন ইরান, আমি বলবো যে ওই রিস্কটাও নেয় না, যে যদি বেলজিয়াম কাউন্টার অ্যাটাকে গোল বাইর করে ফেলে। এই কারণে তারপরে তো সুযোগ বেলজিয়াম পেয়েছে, লাস্টে 5-10 মিনিটে রেড কার্ড পাওয়ার পরও সুযোগ পেয়েছে। আমি আমার মনে হয় যে ইরান যদি একটু সুযোগ স্পেসটা নিত 10 জনের, আই থিঙ্ক ইরানি ম্যাচ জয় লাভ করতে পারতো। এক্স্যাক্টলি। আর আরেকটা বিষয় যে ইরানের এই জয়টা, মানে জয় ঠিক বলবো না, 0-0 গোলে ড্র হওয়াটা কিন্তু ইরানের জন্য এক ধরনের জয়ের সমান। দেখেন, 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে শেষ করলো, এটাই তার গুড সাইড। বাট এই ম্যাচের ফলাফল এই গ্রুপে মানে সমীকরণে কতটুকু প্রভাব ফেলবে? মাস্ট বি প্রভাব ফেলবে। আপনাকে লাস্ট ম্যাচ পর্যন্ত বেলজিয়ামকে এখন ওয়েট করতে হবে। এদিকে ইরান যদিও, ইরানও লাস্ট ম্যাচ তাকে ওয়েট করতে হবে। ইরানের লাস্ট ম্যাচ যদি জয়লাভ করে, ইরান কনফার্ম কোয়ালিফাই করে ফেলতে পারে। রাইট, কারণ এখানে ইজিপ্ট জিতছে। ইজিপ্ট আপনার মিশর অলমোস্ট তারা কোয়ালিফাই করে ফেলেছে, তাদের 4.31-এ জিতেছে। নিউজিল্যান্ডের 1 পয়েন্ট, বেলজিয়াম আর ইরানের 2 পয়েন্ট। এখন লাস্ট ম্যাচটা দুটো টিমের জন্য, আপনার ইরান আর বেলজিয়ামের জন্য ইম্পর্টেন্ট এখানে সুযোগ। কিন্তু ওইখানে ইজিপ্ট কিন্তু কোয়ালিফাই, 4 পয়েন্ট নিয়ে অলমোস্ট তারা কোয়ালিফাই করে ফেলেছে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা তাদের অনেক বেশি। আমি চলে যাব পরের ম্যাচে, কাবো ভের্দে এবং উরুগুয়ে। সো এখানেও যারা মানে অ্যানালিস্ট বা যারা অভিজ্ঞ, তারা একই কথা বলছিলেন যে উরুগুয়ে ডেফিনেটলি কাবো ভের্দের থেকে গুড টিম। বাট কাবো ভের্দের গোলকিপার ভর্জিনিয়া দুর্দান্ত। আমি ইন্ট্রোডাকশন আজকে শুরুই করেছি কাবো ভের্দেকে দিয়ে এবং বলছিলাম যে এবারের বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স। আপনার এই ম্যাচ নিয়ে কি বলার আছে? 2-2 গোলে ড্র হয়েছে ম্যাচটি। দেখেন, কাবো ভের্দে আগে এগিয়েছিল, ফ্রি কিকে দুর্দান্ত গোল করেছে, দেন 2-1-এ পিছিয়ে ছিল, দেন 2-2 করলো। যে এই ধরনের ডিপ ডিফেন্ডিং খেলা একটা টিমকে আপনাকে স্পেস না দেওয়া, একদম স্পেস স্টপ করে দেওয়া, এবং ওই স্টাইলে ডিপ ডিফেন্ডিংয়ে একদম আপনার 90 মিনিটস কন্টিনিউ করা, এবং কাউন্টার অ্যাটাকে ভালো ভালো সুযোগ আপনার তৈরি করা, আসলে এটা খুব ডেঞ্জার টিম। যে আপনি 2বার জয়ের দিকে এগিয়ে গিয়েও বা পয়েন্ট এগিয়ে গিয়ে উরুগুয়ে কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে পারলো না।
না দেখেন, উরুগুয়ের ব্যাপারটা হলো আপনার 2-1 যখন ছিল, উরুগুয়ের কিন্তু ডিফেন্ডারের মিস্টেকে গোলটা রিসিভ করা, বাট উরুগুয়ের ক্যাপভার্দের কিন্তু একটা ডিফারেন্স আছে আপনার প্লেয়িং স্টাইল বলেন, প্লেয়ারদের মধ্যে বা র্যাঙ্কিংয়ের মধ্যে অনেক দূর এগিয়ে উরুগুয়ে। তা উরুগুয়ে এই ম্যাচ যে ড্র করবে বা স্পেন তাদের সঙ্গে যে ড্র করবে এটা কেউ কল্পনা করতে পারেনি। বাট তাদের যে প্লেয়িং স্টাইলে খেলে, তারা যে স্টাইলে খেলতেছে, তারা কিন্তু এটাতে ক্যাপভার্দে এটাতেই প্রত্যেকটা ম্যাচে সাকসেস হচ্ছে। রাইট আমার মনে হয় যে এই স্টাইলটাই হয়তো ধরে রাখবে এবং এই ম্যাচ থেকে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস পেয়েছে কাবো ভের্দে, বিকজ অফ তারা 2 গোল রিটার্ন করেছে। এটা এমনকি 2-1 হারা ম্যাচ তারা 2-2 করেছে। তাদের আর সামনের ম্যাচ আরও বেশি তারা, আমি মনে করি যে ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচে আরও বেশি বেস্ট পারফর্ম তারা করবে। তাদের কনফিডেন্স লেভেল গ্রো আপ হচ্ছে সেই লেভেলের। এক্স্যাক্টলি। নিউজিল্যান্ড ভার্সেস মিশর, সো অনেকেই মিশরকে এগিয়ে রেখেছে, মিশরের যে খেলার প্যাটার্ন সবকিছু মিলে, এবং 3-1 গোলে জয়, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। যদি আমি এই প্রসঙ্গে চলে আসি, দেখেন এই ম্যাচটা 4টা গোল হয়েছে, 3টাই ক্রসে গোল হয়েছে। নিউজিল্যান্ড কোথায় ভুল করেছে? ক্রসে গোল হয়েছে। দেখেন 1-0 ম্যাচ ইজিপ্টের সঙ্গে ধরে রাখাটা, কিছুটা তো ওপেন ফুটবল খেলতে হয়েছে, এবং ফার্স্ট হাফ 1-0 ছিল। সেকেন্ড হাফে স্টার্টিংয়ের শুরুতে 10-15 মিনিটের মাথায় যে আপনার ইজিপ্টের একটা গোলকিপার দুর্দান্ত গোল সেভ, এই দুর্দান্ত গোল সেভে কিন্তু ইজিপ্টকে আপনাকে ম্যাচে ফেরানো। ওই গোলটা হয়ে গেল 2-0-তে, ইজিপ্ট আপনার ম্যাচটা হারতে পারতো, জাস্ট স্ট্রাইকার ফ্লিক করেছিল। দেন ইজিপ্টের স্টার্ট হলো আপনার 1-1 করা, তারপর সালার দুর্দান্ত গোল, সালাহ ফর্মে আসে, সালাহ ফর্মে সালাহ যে ইংলিশ লিগ বলেন, স্টার্টিং বলেন, তার খারাপ সময়টা পার করে সে ভালো সময় আসতেছে, সে স্কোর করেছে, 2-1 করলো। দেন লাস্টে 3-1 হলো। ম্যাচটা কিন্তু ইজিপ্ট তার নিজের আয়ত্তে নিয়ে এনেছে। বাট এখানে ছিল আমার মনে হয় নিউজিল্যান্ডের একটা ভুল ছিল। নিউজিল্যান্ড যদি 1-0-তে এগিয়েছিল, তখন কিছুটা স্লো ফুটবল, ডিপ ডিফেন্ডিং করে যদি খেলতো, তাহলে আপনার এই গোলটা আপনার ধরে রাখা যেত যদি ট্রাই করতো। বাট নিউজিল্যান্ড যে স্টাইলের ফুটবল খেলে, আমি আপনাকে বলি নিউজিল্যান্ড আর ইরানের ফুটবল আমি যে দেখেছি যে কত সুন্দর ফুটবল তারা খেলে, অ্যাটাকিং, ব্যাটিংয়ে, পাসিং, গুড মুভমেন্ট। বাট আমি বলবো যে এটা আসলে ইজিপ্টের এই ম্যাচ ইজিপ্টের, কারণ ইজিপ্ট যেখানে প্রেশার ক্রিয়েট করেছে, স্পেস, নিউজিল্যান্ডের স্পেসগুলিতে তারা সুযোগ নিয়েছে, ওই স্পেস তারা সাকসেসফুল হয়েছে। এক্স্যাক্টলি। আমরা চলে আসি এবার, যে জন্য আজকে আমরা একই জার্সি পরে এই শো করতে বসেছি, আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া। রাত 11টায় শুরু হচ্ছে এই ম্যাচ, এবং ডেফিনেটলি সবচেয়ে হট ফেভারিট হচ্ছে আর্জেন্টিনা। বাট আজকের ম্যাচের সমীকরণ কি আশা করছেন? সমীকরণ কি, আর্জেন্টিনা জিতবে, এই একটাই সমীকরণ। আপনাকে যখন সেটা কত হবে? 3-0-তে জিতেছিল প্রথম ম্যাচে আর্জেন্টিনা। সেটা তো আসলে কোনো সময় বলি না, আপনি নিজেও জানেন, বলা হয় না। কারণ হচ্ছে জিনিসটা আপনি যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম লাস্ট ওয়ার্ল্ড কাপের, প্লাস হচ্ছে এবারে আপনি শিরোপা দাবিদার, আপনাকে প্রত্যেকটা ম্যাচ জিতেই শেষ করতে হবে। স্কলারি তাদের কোচ কি, তার নতুন পরিকল্পনা কি হতে পারে সেটা আপনি ম্যাচে দেখতে পাবেন। আমি মনে করি ম্যাচ ইজি হবে না, ম্যাচ টাফ ম্যাচ হবে। আপনাকে ম্যাচ জিততে হলে আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, প্রত্যেকটা জায়গায় আপনাকে প্রত্যেকটা পজিশন আপনাকে বেস্ট পারফর্ম করতে হবে। অ্যাভারেজলি যদি আপনি পারফর্ম করেন, আই থিঙ্ক এই ম্যাচ আর্জেন্টিনার জেতার সম্ভাবনা থাকে। এক্স্যাক্টলি। এবং ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা এক নম্বর পজিশন, অন্যদিকে অস্ট্রিয়া 24। বাট এবারের বিশ্বকাপে তো দেখা যাচ্ছে যে যেগুলো ছোট দল, অপেক্ষাকৃত আন্ডারডগ, তারা কিন্তু একটা অন্যরকম চমক নিয়ে আসছে আমাদের জন্য। স্ক্রিনে চোখ রাখবো, দেখে নিব আজকের দিনে এই ম্যাচে দুটো দলের সম্ভাব্য লাইন আপ কি হতে পারে। অস্ট্রিয়া এই ম্যাচটা জয়লাভ করতে চাইলে তাদেরকে কোন কোন জায়গায় নজর দিতে হবে? দেখেন, আর্জেন্টিনার ডিফেন্স লাইনে কিছু একটু প্রবলেম আছে। যদি আপনি প্রেশার ক্রিয়েট করেন, তাও আপনাকে মেসিকে স্পেস দেওয়া যাবে না। আপনি মেসিকে যদি স্পেস না দেন, আপনাকে ওইভাবে ইউরোপিয়ান ফুটবল যেভাবে ফাস্ট ফুটবল খেলে, ওইভাবে ফাস্ট ফুটবল খেলা যাবে না। আপনাকে ধীরে সুস্থে খেলতে হবে, এবং টিকার জায়গায় আপনাকে প্রেসিং করতে হবে আর্জেন্টিন ডিফেন্ডারদের। আর ম্যাচ জিততে হলে আপনাকে মাস্ট বি স্কোর করতে হবে, স্কোরের কোনো বিকল্প নেই, আপনাকে সুযোগ করে নিতে হবে। আই থিঙ্ক এখন দুর্বলতার জায়গা তো আর্জেন্টিনার ডিফেন্ডার লাইনটা, বাট মিডফিল্ড বলেন, অ্যাটাকিং লাইন বলেন, সুপার মিডফিল্ড সবচেয়ে স্ট্রং সাইড হলো তাদের 3 মিডফিল্ডার। তাদের দুর্বলতা হলো 2 স্টপারে। এখন কিভাবে তারা
ইউজ করতে পারে, এটা অস্ট্রেলিয়ান কোচ ভালো বুঝতে পারবে। বাট আমি মনে করি যে ম্যাচ যেটাই হোক, বাট মেসিকে যদি আপনি স্পেস দেন সে ম্যাচ তার করে নিবে। এক্স্যাক্টলি। প্রথম ম্যাচে আমরা দেখেছি মেসি যখন 3-0 করলেন এবং হ্যাট্রিক করলেন, তারপর যখন 10 মিনিট বাকি ঠিক 80 মিনিটে তাকে তুলে নিয়েছিলেন স্কালোনি। সো আজকেও কি এরকম কোনো পরিকল্পনা তার থাকবে কিনা, বা যদি ফার্স্ট হাফেই দেখা যায় যে বেশ কয়েকটি গোল কনসিভ করেছে অস্ট্রিয়া, তাহলে হয়তো সেকেন্ড হাফে মেসি নাও খেলতে পারেন? দেখেন, এটা আসলে কোচের ট্যাকটিক্স, যে আপনি মেসিকে কতটুকু প্লেইং টাইম দিবেন, তার উপর কতটুকু প্রেশার ক্রিয়েট, ও যদি থাকতো তার উপর প্রেশার, এক ধরনের প্রেশার ক্রিয়েট হচ্ছে, কারণ রেস দরকার, একটা সিজন শেষ করে তার ওয়ার্ল্ড কাপে এসেছে, তার এজটাও তাকে সাপোর্ট, এজটা একটা ইম্পর্টেন্ট। আপনি তাকে যতটুকু রিকভার করে, তাকে যতটুকু ফ্রেশ হিসাবে আপনি তাকে পরের ম্যাচে নামাতে পারবেন। আমি মনে করি যে অস্ট্রেলিয়ার সঙ্গে যদি 1-2 গোলে জিতে থাকে, মেসিকে রেস্ট দেওয়া উচিত এবং পরের ম্যাচের জন্য তাকে রেডি করা উচিত। ওকে, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। যদি আর্জেন্টিনার বাকি আর শক্তিমত্তার কথাগুলো বলি অন্যান্য প্লেয়ারদের, তাহলে কার কার কথা এখানে উল্লেখ করব? আমি আপনাকে বললাম না, তাদের মিডফিল্ড খুবই স্ট্রং। ম্যাকঅ্যালিস্টার, আপনার এই দেপল, এরা আসলে মিডফিল্ডারটা খুব কন্ট্রোল করে এবং মিডফিল্ডারটা খুব পাসিং ফুটবল খেলে, এবং তাদের সবচেয়ে ভালো জিনিস ট্রানজিশন মুভমেন্টে তারা খুব স্ট্রং, তাদের ট্যাকেল খুব ভালো, তারা দুই সাইডে তারা এগিয়ে, উইথ বল এবং উইথআউট বলে। আপনি দেখবেন ম্যাকঅ্যালিস্টারের মুভমেন্ট দেখেন, আপনি ডিপলের মুভমেন্ট দেখেন, উইথ বল উইথআউট বল। আমি মনে করি যে তাদের মিডফিল্ড দুর্দান্ত। ওকে, পরের ম্যাচ রাত 3টায় এবং ফ্রান্স ভার্সেস ইরাক। সো এই ম্যাচটাও হোপসো যে ইরানের মতো যদি কোনো চমক ইরাক দেখাতে পারে তাহলে তো কোনো কথাই নেই, বাট তারপরেও যদি ফ্রান্সের ম্যাচে আমি চলে যাই, দেখেন ফ্রান্সের ব্যাপারে বলতে গেলে ফ্রান্স ওয়ান অফ দ্য বেস্ট টিম এই ওয়ার্ল্ড কাপে, প্রত্যেকটা পজিশনে, এবং তাদের কোচ 12 বছর ধরে তাদেরকে আপনার হ্যান্ডেল করতেছে, এবং হি নোস যে ফ্রান্সের স্ট্রেংথ কোন জায়গায়। ফ্রান্সের প্রত্যেকটা জায়গায় ডাবল স্ট্রেংথ, তাদের অ্যাটাকিং জোন, তাদের চেঞ্জিং প্লেয়ার, সব কিছু মিলে, মিডফিল্ডার, দুর্দান্ত ডিফেন্স লাইন। আমি মনে করি ফ্রান্সের জন্য এখানে টেনশনের কিছুই নাই, প্রেশারের কিছু নাই, কারণ এমবাপ্পের মতো ম্যাচ উইনার যেখানে আছে, আমি মনে করি যে ফ্রান্স এই ম্যাচে বাধাগ্রস্ত হবে না। এক্স্যাক্টলি। বাট যদি ফিফা র্যাঙ্কিং এর দিকে তাকাই তাহলে ফ্রান্স হচ্ছে নাম্বার 3, অন্যদিকে 57 হচ্ছে ইরাক। এখন ভাববার বিষয় যে ইরান যেভাবে খেলেছে তাদের লাস্ট ম্যাচ, সেইভাবে কি ইরাক খেলবে কিনা? দেখেন, ইরান কার সঙ্গে খেলেছে সেটা দেখার বিষয়, ইরাক কার সঙ্গে খেলতেছে সেটা দেখার বিষয়। যেখানে আপনার নর্মালি ম্যাচ উইনার প্লেয়ার থাকে 1-2 হাইস্ট 2, মানে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের কাছাকাছি চলে যায়, 2 যদি আপনার ম্যাচ উইনার প্লেয়ার থাকে, এখানে আছে 4-5 জন। আপনি কাকে রাখবেন? হ্যাঁ, এটা ট্রু। এখানে আপনি কাকে স্টপ করবেন? এমবাপ্পেকে স্টপ করবেন? নো ওয়ে। ডেম্বেলেকে স্টপ করবেন? তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি এমন একটা টিমের সঙ্গে ফাইট করছেন যেখানে 3 জন 4 জন 5 জন পর্যন্ত ম্যাচ উইনার আছে। তবে এই ম্যাচে আবার অনেকগুলো রেকর্ড হবে আজকে আর্জেন্টিনার ম্যাচেও, কারণ নিশ্চয়ই লিওনেল মেসি আজকে আবারও গোল করবেন এবং চলে যাবেন একেবারে টপে। এরপর যদি আবার এমবাপ্পে গোল সংখ্যা অনেক বেশি করে ফেলে তাহলে এই দুজনের মধ্যে হয়তো গোলের একটা কম্পিটিশন থেকে যাবে। হ্যাঁ, মানে ওয়ার্ল্ড ফুটবলার, ওয়ার্ল্ডের যে সাপোর্টাররা, সারা মানুষ তাকিয়ে থাকবে এই রেকর্ড কে ভাঙছে, এই রেকর্ডের দাবিদার কে, এবং এভরি ম্যাচ আপনাকে ফোকাস দিতে হবে, কারণ দুইজনই পিক ফর্মে আছে। একদম। মেসিকে পিক ফর্মে ঠিক বলা যায় না, বাট এমবাপ্পে ফুল পিক ফর্মে আছে, এবং এমবাপ্পে আরো বিশ্বকাপ খেলার সুযোগ আছে। বলাই যাচ্ছে যদি অন্য কেউ এখানে না ইন করে তাহলে এমবাপ্পে কিন্তু একদম টপে চলে যাবে। এমবাপ্পের রেকর্ডটা ভাঙার সম্ভাবনা 100% বেশি আছে। ওয়েল, আমি দর্শক এই মুহূর্তে দেখে নেব এই ম্যাচে, ফ্রান্স এবং ইরাকের ম্যাচে এই দুটো টিমের সম্ভাব্য লাইন আপ কি হতে পারে। পরের ম্যাচ নরওয়ে ভার্সেস সেনেগাল। নরওয়ে ফেভারিট? আপনার নরওয়ে ফেভারিট, আবার নরওয়ে সেনেগাল ম্যাচকে আপনি ওই ধরনের ম্যাচ আপনার ভাবার কোনো চিন্তার কোনো বিষয় না, বাট ইম্পর্টেন্ট, এই ম্যাচটাও ইম্পর্টেন্ট অনেক বেশি অন্য ম্যাচের মতো। ফ্রান্স ইরাক যেমন ইম্পর্টেন্ট, নরওয়ে সেনেগালও ইম্পর্টেন্ট, কারণ নরওয়ে 3 পয়েন্ট পেয়ে সেনেগালের সঙ্গে ম্যাচ খেলতেছে। এখন যদি নরওয়েকে গ্রুপ রানার্স আপ হতে হয়, গ্রুপ চ্যাম্পিয়ন মাস্ট বি ফ্রান্স হবে, বাট যদি গ্রুপ রানার্স আপ হতে হয় তো আপনাকে সেনেগালকে হারাতে হবে, হারানোর পর তাকে একটা ভালো অবস্থা দিতে হবে। কিন্তু আমি নরওয়ের যে ম্যাচ ইরাকের সঙ্গে দেখেছি, হাল্যান্ডের মতো যেখানে স্ট্রাইকার আছে,
নরওয়ে প্লেইং স্টাইল আমার কাছে খুব ভালো লেগেছে যে তারা অনেক বছর পর হালান্ড জোড়া গোল করেছিল এবং তারা ওয়ার্ল্ড কাপে আসছে অনেক বছর পর এবং তাদের প্লেইং স্টাইল অ্যাটাকিং ফ্লোটা অনেক বেশি ছিল। মানে আমার কাছে দেখে মনে হচ্ছে না ওই যে আপনি বললেন না 3-4টা আন্ডারডগ টিমের মধ্যে নরওয়ে একটা হতে পারে। যদিও নরওয়ে হচ্ছে 31 র্যাঙ্কিংয়ে এবং সেনেগাল হচ্ছে 15, তারপরেও কিন্তু আপনি বলছেন যে নরওয়েকে আমরা সেনেগালকে এগিয়ে রাখবো কারণ তাদের প্লেইং স্টাইল, খেলা, লাস্ট ম্যাচ যদি আপনি অবজারভেশন করেন, লাস্ট ম্যাচের ভিত্তিতে আমি মনে করি যে নরওয়েকে এগিয়ে রাখবো। কারণ সেনেগাল আর নরওয়ে এটা 50-50 ম্যাচ, এখানে আপনাকে দুই টিমই স্পেস পাবে। তো স্পেসটা কিল কে করবে? আপনার স্পেসটা কিল করার জন্য আপনার কাছে কোন প্লেয়ারটা বেটার মনে হয়? আমি মনে করি যে নরওয়ের মধ্যে হালান্ড আছে, যে তাকে স্পেস দিলে আপনার সে যে কোনো ডিফেন্ডারকে সে ব্রেক করার মতো ক্ষমতা রাখে। এক্স্যাক্টলি, দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট। বাট এই মুহূর্তে দর্শক দেখে নিব নরওয়ে এবং সেনেগালের সম্ভাব্য লাইন আপ কি হতে পারে। থ্যাংক ইউ মামুনুল ইসলাম, আজকের মতো শেষ করতে চাই। অসংখ্য ধন্যবাদ, আপনি আরও একদিন আমাদেরকে সময় দিলেন। অনেক ভালো থাকুন, বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। অবশ্যই 11টায় ম্যাচ দেখবেন আর সবাই অনেক ভালো থাকুন। বাট অনেক তর্কে যাবেন না, দ্বন্দ্বে জড়াবেন না, এটা আসলে আনন্দের সময়। আমরা চাই ফুটবল বিশ্বকাপের যে মৌসুম, এই মৌসুমটাকে উদযাপন করতে। আর অবশ্যই দেখতে ভুলবেন না টিভিএস ম্যাচ অ্যানাটমি।